এটা আওয়ামী মুসলিম থেকে আওয়ামী লীগ হয়েছে। তারপরে ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ঘুরিয়ে যায়, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে। মুসলিম লীগ যেমন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেটা বড় ব্যাপার নয়। আমাদের কথা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে শুধু নয়, শোষণের সাথে এই যে জনগণের মত প্রকাশের অধিকার দমনের ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয়, যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল, সেটা আমিও হই, সবারই বিচার হওয়া উচিত। আমাদের সামরিক বাহিনীর কর্মচারীরা, আমাদের বিভিন্ন বাহিনীর কর্মচারীরা, তারা তো আমাদেরই বেতনভুক্ত কর্মচারী। তারা তাদেরই স্বজাতির ভাইদের উপর তারা কি করে, এই যার মধ্যে অবশ্যই বলা যাবে ঘৃণা মিশে আছে, এইটাতে এটা অকল্পনীয়। এটা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা বা বেইমানি 72 সনে শুরু হয়েছে। কারণ বাংলাদেশে তখন যে সংবিধান গৃহীত হয়েছিল, তাতে এই তিনটা কথা ব্যানার করে রাখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান, অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা। এটাই আমি সমতা বলছি। আমাদের হচ্ছে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম, খুন, ক্রসফায়ার, গান ফাইট করা যায় না, মানুষকে লাফিয়ে দেওয়া যায় না, মানুষকে সেফ হাউসে নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না। এই নির্যাতনের বাংলা কি হবে? টর্চারে আরেকটা শব্দ লাগে, পাশবিক নির্যাতন। মানুষ পশুকে যেমন নির্যাতন করে, পশুকে নির্যাতন করা অন্যায়, কিন্তু মানুষকে যখন আপনি আর মানুষ গণ্য করেন না, তখন তাকে পশু হিসেবে পিটাতে থাকেন। এখন সেই মাপকাঠি কি করে আসছে একটু অতি সংক্ষেপে বলছি আমি। কোনো মানুষকে যদি আপনি মানুষ মনে করেন, তাহলে তো তাকে মানবিক মর্যাদাহানি করতে পারেন না। তখন আপনি যে আমার দল করে না বা যে আমার মতবাদে বিশ্বাসী নয়, সে তো মানুষই নয়, এবং সুতরাং তাকে নির্যাতন করা অনিষ্ট। এইটা তারা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মচারীদের শেখায়। এবং একজন মানুষকে নিপীড়নের সময় আপনি লেসন তো আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেয়েছি। আফগানিস্তানের যে সমস্ত তালিবান যোদ্ধা তাদের কাছে ধরা পড়েছিল, তাদেরকে তারা কিউবার গুয়ান্তানামো বেতে নিয়ে গেছেন, এবং সেখানে তারা তাদের কিভাবে অত্যাচার করেছেন তাদের নাম দিয়েছে কি, যেহেতু তাদেরকে প্রিজনার ওয়ার বলা হয়নি, তাদের বলা হয়েছে এনিমি কমব্যাটেন্ট। আপনি কমব্যাটেন্ট এনিমি হয়, নিজের পক্ষে হয় না। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সেখানে আমরা সবাই জানি আবু গারায়েব কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পছন্দ মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বী দেশ, যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ কিন্তু বললো নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে, এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্ট রেজিমগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভুভক্তি বন্ধ করা উচিত আমাদের। বাংলাদেশ যখন স্বাধীন হলো, কলকাতা থেকে যারা ফিরে এলেন তাদের মধ্যে ছিলেন আহমদ ছফা। উনি একটা বই লিখলেন, মানে পত্রিকায় উনি 17টা কলাম লিখেছিলেন, সেগুলোর নাম হলো বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস। তাদের তিনি বলছিলেন, আমরা এমন এক সময়ে বাস করছি যখন আমাদের রক্ত দিয়ে চিন্তা করতে হচ্ছে। তারপরে তিনি বললেন, বুদ্ধিজীবীরা যা বলতেন শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না। এটা প্রথম বাক্য। এখন এই 53 বছর পর আমরা দেখি আহমদ ছফার কথা সত্য ছিল। তাহলে আমাদের ত্রুটিটা ছিল কোথায়? যে বুদ্ধিজীবীরা আগে পাকিস্তানি ছিলেন, তারা ঠেলায় পড়ে এখন বাঙালি হয়েছেন। তারা মিথ্যা বাঙালি জাতীয়তাবাদ ইত্যাদি কথা বলে নিজেদের আখের গুছিয়েছেন, সেটার বিচার হয় নাই। ওই বুদ্ধিজীবীদের বিচার হওয়া উচিত ছিল। এবং এখন আমি বলছি এই মূলনীতিটা আমাদের অনুসরণ করতে হবে। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, এটা আওয়ামী মুসলিম লীগ ছিল, এটা আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে। তারপরে ইতিহাসের প্রয়োজনে আওয়ামী লীগের প্রয়োজন যদি ঘুরিয়ে যায়, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে। মুসলিম লীগ যেমন প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেটা বড় ব্যাপার নয়। আমাদের কথা হচ্ছে হত্যাকাণ্ডের সাথে শুধু নয়, শোষণের সাথে এই যে জনগণের মত প্রকাশের অধিকার দমনের ক্ষেত্রে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের লেসপেন্সার যাদের বলা হয়, যে সমস্ত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং শিক্ষক জড়িত ছিল, সেটা আমিও হই, সবারই বিচার হওয়া উচিত। সৎকার করার পথেও যারা বাধা দেয়, তাদের তো মানুষ বলতে কষ্ট হয়, তাই না? এইটাকে বলে ক্রুয়েল অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। 1984 সনে জাতিসংঘ একটা কনভেনশন গ্রহণ করেছে যে অ্যাগেইনস্ট টর্চার এবং ক্রুয়েলটি অ্যান্ড ডিগ্রেডিং ট্রিটমেন্ট। এটা হচ্ছে ডিগ্রেডিং ট্রিটমেন্ট। যেমন বাবা যে বললেন তার ছেলেকে লাথি মারল পুলিশ, এই মৃতদেহকে লাথি মারা এটা চরম অশ্রদ্ধা গোটা মানব জাতির প্রতি। মানে মানুষ হয়েছে তার একটা প্রমাণ, সে মৃতকে সৎকার করে। আমাদের ইসলাম ধর্মের বিধানই হচ্ছে এটা ফরজে কেফায়া। আপনার নামাজ পড়া, জাকাত দেওয়া,
আপনার রোজা রাখা আপনার ফরজে আইন, যেটা আপনাকেই করতে হবে, কিন্তু যেটা কমিউনিটির পক্ষ থেকে যদি কেউ না করে তাহলে সকলেই দায়ী হবে। যদি আমরা ফেসিবাদকে উৎখাত না করি তাহলে আমরা সকলেই তার জন্য দায়ী থাকতাম। আমি যে এই শহীদেরা নিজেদের জীবন দিয়েও আমাদের একটা শিক্ষা দিয়েছেন, এবং তাদের মৃতদেহের উপর যারা অসম্মান করেছে তারা ছাড়া আর কারা বিচারের মুখোমুখি হবে আপনি বলুন? এটাই অবশ্যই বিচার্য বিষয়, এবং আমাদের উচিত তাদেরকে মনের থেকে অবজ্ঞা করা এবং তাদেরকে ঘৃণা করা। যদিও বা এই কথাই আমি শেষ কথা বলবো, বা পৃথিবীর ইতিহাসে বহু জায়গায় দেখা যায় জার্মানদের সাথে ফরাসিদের বহু যুদ্ধ হয়েছে, এবং একবার জার্মানি দখল করেছে ফ্রান্সরা, আবার জার্মানরা ফরাসি দখল করেছে, কিন্তু তাদের এখানে দেখা যায় ডিগ্রেডিং ট্রিটমেন্টের কোনো উদাহরণ ব্যাপক নাই। কিন্তু যখনই উপনিবেশ কি আলজেরিয়া কি বাংলাদেশে পাকিস্তানি ব্যবহার, তখন দেখা যায় কি তারা মৃতদেহের উপর অপমান করেছে এবং তারা নারী ধর্ষণ করেছে। এই যে আছেন আমাদের দেশের মা যে কথাটা বললেন, আমাদের এই পুলিশের কর্মচারীরা, আমাদের সামরিক বাহিনীর কর্মচারীরা, আমাদের বিভিন্ন বাহিনীর কর্মচারীরা, তারা তো আমাদেরই বেতনভুক্ত কর্মচারী, তারা তাদেরই স্বজাতির ভাইদের উপর তারা কি করে এই, যার মধ্যে অবশ্যই বলা যাবে ঘৃণা মিশে আছে, এই কাছে এটা অকল্পনীয়। এটা থেকে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।